হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সোহান মাহমুদ, স্কিল আপ টু প্রো এর ফাউন্ডার। তো আজকে আমাদের গেস্ট হিসেবে আছেন তাহসিনা আলম আপু। তাহসিনা আলম আপু হচ্ছে ইউআইইউসি তে পিএইচডি ক্যান্ডিডেট হিসেবে আছেন এবং বুয়েট সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে বিএসসি কমপ্লিট করেছেন। তো আজকের সেশনটার টাইটেলটা হচ্ছে হাউ টু গেট স্টার্টেড উইথ জিআরই। সো অনেকেই আপনারা যারা এই সেশনে পার্টিসিপেট করছেন অনেকেই হয়তো জিআরই দেওয়ার কথা বা অলমোস্ট সবাই হয়তো জিআরই দেওয়ার কথা ভাবছেন, বা জিআরইর একটা কিক স্টার্ট করার জন্য, জিআরই জার্নিটা কিক স্টার্ট করার জন্য বা ভেরি র্যাপিডলি এটা শুরু করার জন্য আপনারা হয়তো হাইলি ইন্টারেস্টেড। সো আশা করি এই সেশনটা থেকে আপনারা আপনাদের যে কোয়েশ্চেন গুলা বা কিভাবে একটা জিআরই জার্নি শুরু করতে হয় একদম ব্ল্যাঙ্ক থেকে, সেটার একটা খুব ভালো একটা ওভারভিউ পাবেন আপুর কাছ থেকে। তো আমি আর দীর্ঘায়িত না করে আপুকে ফ্লোর দিয়ে দিচ্ছি। সো আপু, আপনি শুরু করতে পারেন। থ্যাংক ইউ সোহান। আর অবশ্যই থ্যাংক ইউ স্কেল আপ টু প্রো কে এই সেশনটা অর্গানাইজ করার জন্য। তো আমি আর দেরি করতে চাচ্ছি না, আমরা একটু লেটে শুরু করছি, তো আমি অলরেডি শুরু করে দিচ্ছি আর কোনো ভূমিকা ছাড়াই। তো আমার পরিচয়টা দেওয়ার জন্য ধন্যবাদ সোহান। আমরা আজকে জিআরই নিয়ে কথা বলবো, কিভাবে শুরু করতে হবে। তো আমার আজকের আইডিয়াটা হলো যে যারা জিআরই সম্পর্কে একদমই কিছু জানে না তাদেরকে একটা বেসিক ধারণা দেওয়া। আমরা এখানে আজকে খুব জটিল স্ট্র্যাটেজি বা অ্যাডভান্স প্র্যাকটিস নিয়ে খুব একটা কথা বলবো না। আহ একদমই সাধারণ শুরুর কথাবার্তা নিয়ে একটু বলবো। কেউ একটু কষ্ট করে যদি একটু টেক্সটে জানাতে পারেন যে আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা আর স্ক্রিনটা ঠিক মতো নড়াচড়া করছে কিনা। থ্যাংক ইউ সো মাচ। তাহলে প্রথম কোয়েশ্চেনটাই অনেক কমন একটা প্রশ্ন, যে জিআরই কেন, কি জিনিস, কি করে এটা দিয়ে। তো জিআরইর একটা মিনিং হলো, ইন্টারেস্টিং, গ্রাজুয়েট রেকর্ড এক্সামিনেশন। এটা সাধারণত ইউএস এর জন্য অ্যাপ্লিকেবল, যারা ইউএসএ তে হায়ার স্টাডিজ এর জন্য যেতে চান, এমএস অথবা পিএইচডি তে, তাদের জন্য এই স্ট্যান্ডার্ড দুটো টেস্ট স্কোর দরকার হয়, একটা ল্যাঙ্গুয়েজ টেস্ট আর একটা হলো জিআরই। তবে কোভিড এর আগে জিআরই একটা বড় রিকোয়ারমেন্ট থাকলেও কোভিড এর পর থেকে এটা মোটামুটি এখন অপশনাল। তো কোভিড এর পর পর এই জিআরইর সময়টাকেও অনেক ছোট করে দেওয়া হয়েছে। আমাদের সময় আমি জিআরই প্রথমবার দিয়েছিলাম 2021 সালে, প্রথমবার না একবারই দিয়েছিলাম। তখন আমরা প্রায় 4.5 ঘন্টার এক্সাম দিতাম। পরবর্তীতে কোভিড এর পরে সেটাকে কমিয়ে 2 ঘন্টার মতো করে দেওয়া হয়েছে। তো জিআরইতে মূলত তিনটা সেকশন আছে। অ্যানালাইটিক্যাল রাইটিং একটা সেকশন, একটা ইস্যু অ্যানালাইজ করতে হয় 30 মিনিট। এরপরে ভার্বাল রিজনিং আর কোয়ান্টিটেটিভ রিজনিং। তো এই ভার্বাল রিজনিং এ দুটো সেকশন থাকবে, আর কোয়ান্টিটেটিভ রিজনিং এও দুটো সেকশন থাকবে। কোয়ান্টিটেটিভ রিজনিং এ মূলত আমাদের ম্যাথ নিয়ে কাজকর্ম করতে হবে, ম্যাথ, ডেটা অ্যানালাইসিস। ভার্বাল রিজনিং এ থাকবে ছোটবেলার সেই ইংলিশ স্কিল, রিডিং স্কিল। আনফরচুনেটলি আজকে আমার গ্রাফিক্স ট্যাবটা কাজ করছে না, যদিও কালকে রাতেই কাজ করছিল, কেন করছে না বুঝতে পারছি না। তো আমাদেরকে এটা ছাড়া একটু আগাইতে হবে। এই 5টা সেকশন কিভাবে আপনার সামনে আসবে। জিআরই এখন বর্তমানে বাংলাদেশে কম্পিউটার বেসড পুরোপুরি, আমার যতদূর জানা আছে। আম, আপনি প্রথমে রেজিস্টার করবেন, সেন্টারে যাবেন, আপনাকে একটা কম্পিউটারের সামনে বসানো হবে এবং এক্সাম স্টার্ট করার পর এক একটা সেকশন অটোমেটিক্যালি আসতে থাকবে। তো প্রথমেই চলে আসবে অ্যানালাইটিক্যাল রাইটিং সেকশনটা। এরপরে ভার্বাল অথবা কোয়ান্টিটেটিভ যে কোনো একটা দিয়ে শুরু হবে। ভার্বাল দিয়ে শুরু হলে প্রথমে ভার্বাল সেকশন 1, তারপর কোয়ান্টিটেটিভ সেকশন 1, তারপর ভার্বাল সেকশন 2, দেন কোয়ান্টিটেটিভ সেকশন 2, অথবা কোয়ান্টিটেটিভ দিয়েও শুরু হতে পারে।
এটা লাকের ব্যাপার, এটা আগে থেকে বলার মানে আগে থেকে বোঝার কোনো উপায় নেই, এটা র্যান্ডমলি সিলেক্ট করা হয় কার ভাগ্যে কোনটা পড়বে। এবার আসি স্কোরিং এ। আমরা আগের স্লাইডেই দেখলাম যে এক একটা সেকশনে 12টা 15টা করে কোয়েশ্চেন থাকে। কোয়েশ্চেন যাই থাকুক, কোয়েশ্চেনের মার্ক গুলো ইটিএস সাধারণত রিভিল করে না। আমরা জানি না যে কোন কোয়েশ্চেনের কত মার্ক এবং কিভাবে ওটাকে স্কেল করা হয়। তবে টোটাল স্কোরটা মানে ভার্বালের যে দুটো সেকশন আছে, এই দুটো সেকশনের টোটাল স্কোর গুলোকে এই দুইটা নাম্বার 130 আর 170-এর মাঝখানে স্কেলিং করে দেওয়া হবে। আপনি যদি কিছু অ্যান্সার নাও করেন, একেবারেই কিছু অ্যান্সার নাও করেন, তাহলেও হচ্ছে আপনি 130 মিনিমাম পাবেন। অ্যান্ড এরপরে আপনি যতগুলো কারেক্ট অ্যান্সার করবেন তার উপর ভিত্তি করে আপনার স্কোর বাড়তে থাকবে এবং ম্যাক্সিমাম পসিবল স্কোর হলো 170। অ্যান্ড টোটাল দুই সেকশন মিলিয়ে টোটাল পসিবল স্কোর হলো 340। এখন এখানে অনেক কোয়েশ্চেন আসে যে স্কেলিং কিভাবে করা হয়, ভুল হলে কি পেনাল্টি দেওয়া হয় কিনা। অনেকেই অনেক কিছু বলবে, অনেক এক্সপার্ট জিআরই টিচার আছেন যারা হয়তো অনেক কিছু বলতে পারবেন এক্সপিরিয়েন্স থেকে, কিন্তু আমি যেটা অনেস্টলি বলতে চাই সেটা হলো যে এটা কেউ জানে না। নোবডি নোস। অ্যান্ড যে ইটিএস যারা জিআরইর এই টেস্টে অ্যাডমিনিস্ট্রেট করে থাকে তারা কখনোই এটা রিভিল করে নাই যে স্কোর কিভাবে মার্কিং করা হয়, কিভাবে পেনাল্টি নেওয়া হয়, কিভাবে স্কেলিং করা হয়। আপনার জাস্ট টার্গেট থাকবে যতটা সম্ভব কারেক্ট করে আসা। এটা অ্যাকচুয়ালি আমার নিজের স্কোরশিট 2021 সালের। তো এখানে দেখা যাচ্ছে যে আরেকটা ইন্টারেস্টিং জিনিস পার্সেন্টাইল। স্কোরের সাথে আপনার সাধারণত আম, আপনি যে টাইমে এক্সামটা দিয়েছেন, আমি একটু রিকোয়েস্ট করব এই অ্যানোটেট জিনিসটা না করার জন্য। আপনি যখন এক্সামটা দিয়েছেন তার আগের 3 বছরে যত পার্টিসিপেন্ট এক্সাম দিয়েছে তাদের স্কোরের সাথে ভিত্তি করে একটা পার্সেন্টাইল স্কোরও আপনাকে দেওয়া হবে। গত 3 বছরের সব পার্টিসিপেন্টদের মধ্যে আপনার পজিশনটা কোনখানে সেটা বোঝার জন্য। আগে, এখন আমি জানি না এখন পার্সেন্টাইল চাওয়া হয় কিনা, বাট আগে অনেক সময় ইউনিভার্সিটি রিকোয়ারমেন্টে স্কোরের সাথে সাথে পার্সেন্টাইলও চাওয়া হতো। এখন অতটা চাওয়া হয় না, যেহেতু জিআরডি এখন অনেকটাই অপশনাল হয়ে গিয়েছে, তো এই পার্সেন্টাইলটা এখন আর অতটা ইম্পর্টেন্ট না। আমরা একটু আগাই। হুম, তো প্রথম সেকশনে আমরা চলে আসি অ্যানালাইটিক্যাল রাইটিং। আপনাকে একটা ইস্যু দেওয়া হবে, দ্য বেস্ট ওয়ে টু টিচ ইজ টু প্রেজ পজিটিভ অ্যাকশনস অ্যান্ড ইগনোর নেগেটিভ ওয়ান্স। এরকম একটা ইস্যু, আপনাকে সেটার পক্ষ নিতে হবে, আম, অথবা আপনি বিপক্ষেও যেতে পারেন, সেটা আপনার চয়েস। তবে যেই সাইডটাই আপনি পিক করেন না কেন সেইটার পক্ষে আপনাকে কিছু আর্গুমেন্ট দিতে হবে, কিছু এক্সাম্পল দিতে হবে, and নিজের পজিশনটাকে স্ট্রং করতে হবে। সো এটার জন্য আপনি 30 মিনিট পাবেন ইন টোটাল। এরপরে আসছে কোয়ান্টিটেটিভ রিজনিং। কোয়ান্টিটেটিভ রিজনিং এই যাকে আমরা সহজ ভাষায় লাইক কোয়ান্ট বলি অথবা ম্যাথস, সাধারণত 4টা টপিক থেকে এখানে প্রশ্ন করা হয়: অ্যারিথমেটিক, অ্যালজেব্রা, জিওমেট্রি, ডেটা অ্যানালাইসিস। মোটামুটি যাদের ব্যাকগ্রাউন্ড সায়েন্স বা ইঞ্জিনিয়ারিং তাদের জন্য প্রথম 3 ডাল ভাত হয়ে থাকে। 4 নাম্বারটা ডেটা অ্যানালাইসিস, এখানে স্ট্যাটিস্টিক্স আর চার্টস এন্ড গ্রাফের কিছু অংশ থাকে যেটার সাথে আমরা অতটা হয়তো পরিচিত না। এই অংশটাতে অনেকেরই একটু প্র্যাকটিস দরকার হয়। 4 ধরনের প্রশ্ন করা হয় কোয়ান্টিটেটিভ রিজনিং সেকশনে: কম্প্যারিজন, সিঙ্গেল চয়েস, মাল্টিপল চয়েস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। তো আমরা একটু দেখি প্রশ্নগুলো কেমন হয়। কোয়ান্টিটেটিভ কম্প্যারিজন টাইপ, যেমন এক্স ইজ দ্য প্রোডাক্ট অফ 3 and 4, এখানে কোন কোয়ান্টিটিটা বড়, এক্স নাকি 10? কেউ কি এটার অ্যান্সার ট্রাই করতে ইন্টারেস্টেড?
খুবই সিম্পল একটা কোয়েশ্চেন। That's all right. So x is the product of 3 and 4. এটার মানে হলো 3 into 4 12. এখানে কোন কোয়ান্টিটিটা বড়? x যদি 12 হয়, obviously 12 10 এর থেকে বড়, so quantity a is greater. বাট অপশন গুলো ফিক্স থাকবে। এই চারটাই অপশন আপনাকে প্রশ্নেও দেওয়া থাকবে, কোয়ান্টিটি এ বড়, বি বড়, দুইটা কোয়ান্টিটি সমান, অথবা ইনসাফিসিয়েন্ট ইনফরমেশন। Question number type number 2. What is the last digit of 103 into 209? এই ধরনের প্রশ্নে সাধারণত একটাই অপশন থাকবে, সিলেক্ট ওয়ান। আপনাকে খুবই ক্লিয়ারলি বলে দেওয়া থাকবে একটাই অপশন আপনি সিলেক্ট করতে পারবেন। আর কিছু কোয়েশ্চেনে মাল্টিপল অ্যান্সারও থাকতে পারে, ফ্যাক্টরস অফ 100। এখানে যেমন 3টা পসিবল অ্যান্সার, কারেক্ট অ্যান্সার আছে, এন্ড সবগুলাই কারেক্ট করতে হবে, না হলে পুরো কোয়েশ্চেনটাই কোনো মার্ক পাওয়া যাবে না। সো জিআরইতে কোনো পার্শিয়াল মার্কিং বলে কিছু নেই। এই ধরনের মাল্টিপল চয়েস কোয়েশ্চেনে পুরোটাই কারেক্ট অথবা 0। For numeric entry questions, what is the LCM of 170? তো এখানে আপনাকে এলসিএমটা ক্যালকুলেট করে নাম্বারটা টাইপ করে এন্ট্রি করতে হবে। আর এখানেও হচ্ছে খেয়াল রাখতে হবে যে যে ডিজিট পর্যন্ত বলা থাকবে ওইভাবেই এন্ট্রি করতে হবে, না হলে ওইটাও ইনকারেক্ট হিসেবে কাউন্ট করা হবে। এরপর চলে আসি ভার্বাল রিজনিং এ। সো ভার্বাল রিজনিং এ 3 ধরনের প্রশ্ন থাকে, টেক্সট কমপ্লিশন বা যাকে আমরা ছোটবেলায় ফিল ইন দ্য গ্যাপস বলতাম, সিঙ্গেল ব্ল্যাঙ্ক, ডাবল ব্ল্যাঙ্ক, ট্রিপল ব্ল্যাঙ্ক, 3 ধরনের ব্ল্যাঙ্ক থাকতে পারে, সেন্টেন্স ইকুইভ্যালেন্স, রিডিং কম্প্রিহেনশন। আমরা একটু আস্তে আস্তে দেখবো এই কোয়েশ্চেন টাইপ গুলাও। তো সিএফ এর লেভেলস নিয়ে একটু কথা বলি। এটা একটা ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ স্ট্যান্ডার্ড লেভেল। তো সাধারণত আমাদের ইংলিশ স্কেল এইচএসসি এর পরে থাকে A1 বা A2 এর, সেখানে আমাদেরকে জিআরইর জন্য যেতে হবে C1 পর্যন্ত। জিআরই ভার্বাল স্পেসিফিক্যালি অনেক হাই লেভেল। আইএলটিএস বা ল্যাঙ্গুয়েজ টেস্ট, যেগুলো আইএলটিএস টোফেল, সেগুলোর জন্য B1 B2 সাধারণত এনাফ, বাট জিআরই ভার্বালের জন্য আরেকটু অ্যাডভান্স স্কিল দরকার হয়, C1। অনেকেরই একটা কমন কোয়েশ্চেন থাকে যে জিআরই আগে না আইএলটিএস আগে। তো আমি এই জন্য সবসময় বলি যে যেহেতু জিআরইতে অ্যাডভান্স স্কিল দরকার হয়, জিআরইটার জন্য আগে প্রিপারেশন নেওয়াই বেটার, মোর এফিশিয়েন্ট। ভার্বালের কোয়েশ্চেন টাইপ গুলো যদি আমরা একটু দেখি, এটা একটা টেক্সট কমপ্লিশন ডেমো কোয়েশ্চেন, একটা পুরানো কোয়েশ্চেন সেট থেকে নেওয়া। এখানে দেখা যাচ্ছে যে 3টা ব্ল্যাঙ্ক আছে, আপনাকে পুরো কোয়েশ্চেনটা পড়তে হবে, রিলেশনশিপ গুলো ফাইন্ড আউট করতে হবে, অ্যান্ড সেই ব্ল্যাঙ্ক গুলো থেকে, ব্ল্যাঙ্কের 3টা করে অপশন দেওয়া থাকবে প্রতিটা ব্ল্যাঙ্কের জন্য, সেখান থেকে আপনার চুজ করতে হবে। কোয়ান্টের মাল্টিপল চয়েস কোয়েশ্চেনের মতোই এখানেও 3টা ব্ল্যাঙ্কই কারেক্ট করতে হবে, না হলে পুরোটাতেই 0, কোনো পার্শিয়াল মার্কিং নেই। এরপরে সেন্টেন্স ইকুইভ্যালেন্স। এখানে সাধারণত একটাই ব্ল্যাঙ্ক থাকবে, তবে অ্যান্সার 2টা। এই ব্ল্যাঙ্কে 2টা পসিবল অ্যান্সার হওয়া সম্ভব, মাল্টিপল পসিবল অ্যান্সারও হওয়া সম্ভব, 2টা না, মাল্টিপল পসিবল অ্যান্সার হওয়া সম্ভব, এন্ড আপনাকে বের করতে হবে যে 6টা অপশনের মধ্যে থেকে কোনগুলো আপনার ব্ল্যাঙ্কে বসতে পারে। এরপরে থার্ড টাইপ, সবচেয়ে ডিফিকাল্ট টাইপ, ভার্বালের সবচেয়ে ফিয়ার্ড কোয়েশ্চেন টাইপ, এন্ড যেটা নিয়ে সবাই স্ট্রাগল করে, সেটা হলো রিডিং কম্প্রিহেনশন। আপনাকে একটা প্যারাগ্রাফ দেওয়া থাকবে, প্যারাগ্রাফটা
ইন জেনারেল এক প্যারা থেকে শুরু করে 4 প্যারা পর্যন্ত হতে পারে, অ্যান্ড সেটার সাথে একটা থেকে শুরু করে 4টা পর্যন্ত কোয়েশ্চেন অ্যাটাচ থাকতে পারে। তো সাধারণত মানুষ প্র্যাকটিস করার সময় রিডিং কম্প্রিহেনশন 3 টাইপের প্যাসেজে ভাগ করে প্র্যাকটিস করে: শর্ট, মিডিয়াম, লং প্যাসেজ। আপনাকে পুরো প্যাসেজটা পড়তে হবে। প্যাসেজের ভিতরের সরাসরি অ্যান্সার দেওয়া থাকবে না। যেমন এই ডেমো কোয়েশ্চেনটাতেও যেটা দেখা যাচ্ছে, যে কোয়েশ্চেনটা হলো দ্য প্রাইমারি পারপাস অফ দিস প্যাসেজ, এটা সরাসরি অ্যান্সার আপনি প্যাসেজের ভিতর খুঁজে পাবেন না। এটা আপনাকে ইনফার করতে হবে বা পড়ে বুঝতে হবে যে প্যাসেজটার প্রাইমারি পারপাস আসলে কি বোঝাতে চাচ্ছে। এবার চলে আসি, আমি প্র্যাকটিস করব কোথা থেকে, কিভাবে স্টার্ট করব। এইটা আমার নিজের বইয়ের কালেকশন। আমি যখন 2021 সালে প্র্যাকটিস করেছিলাম, তখন এই এক্সাক্ট বইগুলাই, এটা লিটারেলি আমার বিছানার ছবি, এই বইগুলাই দিয়ে প্র্যাকটিস করেছিলাম। তো অবভিয়াসলি শুরু করতে হবে অফিসিয়াল গাইড দিয়ে। এটিএস এর অফিসিয়াল গাইডের উপরে কোনো কথা নেই, এটাই আপনার প্রথম এবং মেইন প্র্যাকটিস মেটেরিয়াল। অফিসিয়াল জিআরই বুক, অফিসিয়াল গাইড টু জিআরই ভার্বাল, অফিসিয়াল গাইড টু জিআরই কোয়ান্ট। এই 3টা শেষ করার পরে আরো অনেক 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 মেটেরিয়াল বাজারে পাওয়া যায়, বই পাওয়া যায়। আম, অনেক কিছুই হেল্পফুল হতে পারে, তবে আমি শুধুমাত্র আমার নিজের এক্সপিরিয়েন্স থেকেই যেগুলো ভালো লেগেছে সেগুলোর কথাই বলছি। ম্যানহাটন 5 পাউন্ড খুবই ইজি বিগিনার একটা কোয়ান্টের জন্য ভালো একটা বই। যাদের একটু কোয়ান্টের ব্যাকগ্রাউন্ড ভালো না, তারা এটা দিয়ে শুরু করতে পারেন, বাট এটা খুবই বেসিক লেভেলে। ক্যাপলান জিআরই প্রেপ প্লাস, এটাও কোয়ান্টের জন্য, অ্যাডভান্স কোয়ান্টের জন্য বেশ ভালো, মক টেস্টের জন্য বেশ ভালো। জিআরই বিগ বুক, যেটা জিআরই বিগ বুকটা মেইনলি একদম পুরানো ফরম্যাটের অনেকগুলো, আই থিঙ্ক 27টা কোয়েশ্চেনের কালেকশন। বিগ বুকের অনেক কিছু এখন আর মিলবে না, যেহেতু ওই ফরম্যাটটা অনেক আগেই চেঞ্জ হয়ে গিয়েছে। বাট বিগ বুকের যেটা আমার কাছে ভালো লাগে, যে রিডিং কম্প্রিহেনশন গুলো। জিআরইর একটা মেইন প্রবলেম হলো যে কোয়ান্ট যদিও বা অন্যান্য থার্ড পার্টি বই বা প্র্যাকটিস টেস্ট গুলো ধরতে পারে, জিআরই ভার্বাল থার্ড পার্টি থেকে একদমই প্র্যাকটিস করা যায় না। কারণ ওদের লজিক্যাল রিজনিং বা অ্যান্সারিং প্রসেসটা থার্ড পার্টি গুলো ইমিটেট একদমই করতে পারে না। সেই তুলনায় সেই সেই সময়ে যে প্রবলেমটা হয়, যে ভার্বাল প্র্যাকটিস ম্যাটেরিয়াল খুবই কমে যায়। আপনার কাছে ভার্বালের প্র্যাকটিস ম্যাটেরিয়াল মাত্র 2টা, একটা হলো অফিসিয়াল গাইড আর অফিসিয়াল গাইড টু জিআরই ভার্বাল। তো এর বাইরে রিডিং কম্প্রিহেনশনটা প্র্যাকটিস করার একটা ভালো উপায় হলো এই বিগ বুক। বাকি অপশনগুলো সম্ভবত আর কাজে লাগে না, কারণ পুরানো ফরম্যাটটা অনেক ডিফারেন্ট ছিল। সো সেন্টেন্স ইকুইভ্যালেন্স বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এগুলোর ফরম্যাট আলাদা ছিল। বাট রিডিং কম্প্রিহেনশনের জন্য বিগ বুকটা ভালো। আমি নিজে প্র্যাকটিস করি নাই সব আলসেমি করে, বাট যাদের রিডিং কম্প্রিহেনশন নিয়ে একটু স্ট্রাগল হয়, তাদের জন্য বিগ বুক একটা ভালো অপশন। আর লাস্ট জিআরই প্রেপ বাই মাগুস, এটা আমি নিজে প্র্যাকটিস করি নাই, শুধুমাত্র অ্যানালাইটিক্যাল রাইটিং পার্টের জন্য প্র্যাকটিস করেছিলাম, and আমার ভালো মনে হয়েছে ওদের অ্যানালাইটিক্যাল রাইটিং পার্টটা। কোয়ান্টের জন্য আরেকটা ইম্পর্টেন্ট টিপস, সেটা হলো আম, আপনাকে জিআরইতে কোনো ক্যালকুলেটর অ্যালাউ করা হবে না। আপনি ফিজিক্যাল ক্যালকুলেটর সাথে নিয়ে যেতে পারবেন না। কম্পিউটারে স্ক্রিনে এরকম একটা ক্যালকুলেটর দেওয়া থাকবে। তো ভালো একটা অভ্যাস হলো যে প্রিপারেশন নেওয়া শুরু থেকেই অনলাইনে এরকম একটা ক্যালকুলেটর ডাউনলোড করে স্ক্রিনে সেটা দিয়ে প্র্যাকটিস করা। পরবর্তী টিপ, রিডিং কম্প্রিহেনশন বা ভার্বালের জন্য রিডিং স্কিল বাড়ানোটা অনেক জরুরি। সেক্ষেত্রে একটা খুবই হেল্পফুল একটা ওয়েবসাইট হলো আর্টস অ্যান্ড লেটার্স ডেইলি। এখানে এখানকার এসেস গুলা বা আর্টিকেল গুলা একদমই জিআরই লেভেলের। তো প্রতি সপ্তাহে, হ্যাঁ হ্যাঁ,
এটাতে সাবস্ক্রাইব করলে প্রতি সপ্তাহে ওরা আপনাকে একটা কালেকশন অফ আর্টিকেলস পাঠাবে, অ্যান্ড এটা পড়া জিআরির জন্য আমার কাছে খুবই উপকারী লেগেছে। জিআরই বাদ দিলেও খুব ইন্টারেস্টিং। আর এরপরে আসছে ভোকাবুলারি। অবভিয়াসলি যেহেতু আমরা এখানে কথা বলছি এইচএসসির A1 লেভেল থেকে জিআরই C1 লেভেলে, তো আমাদের এখানে একটা হিউজ কালেকশন অফ ভোকাবুলারি ইমপ্রুভ করার দরকার হয়। আমার পার্সোনাল পছন্দ vocabulary.com। vocabulary.com-এ গিয়ে গ্যালভানাইজ টেস্ট প্রেপ জিআরই ওয়ার্ড লিস্ট, এখানে 13টা ওয়ার্ড লিস্ট অ্যাভেলেবল। এই 13টা লিস্ট নিয়ে প্র্যাকটিস করাটা আমার খুবই পছন্দের একটা জিনিস। নর্মালি মানুষজন অনেক অ্যাভেলেবল ওয়ার্ড লিস্ট মুখস্থ করে। আই নো যে হচ্ছে অনেক ওয়ার্ড ফাইল এটা ওইটা অনেক জায়গায় অ্যাভেলেবল। ইদানিং দেখি 800 ওয়ার্ডের লিস্ট, 3000 ওয়ার্ডের লিস্ট, এরকম অনেক কিছু অ্যাভেলেবল। বাট এরকম ব্লাইন্ড মুখস্থ করা জিনিসটা কতটা এফেক্টিভ আমার সন্দেহ আছে। সেই তুলনায় এই ওয়েবসাইটটা আমার পছন্দ, কারণ এখানে একটা গেম খেলার মাধ্যমে আপনি ওয়ার্ড গুলো শিখতে পারবেন। শুধুমাত্র ব্লাইন্ডলি মুখস্থ করা না, এখানে কিছুটা সেন্টেন্স অ্যাপ্লিকেশন, কনটেক্সট আন্ডারস্ট্যান্ডিং প্র্যাকটিস করারও অনেকগুলো ভালো উপায় আছে। তো আমার সাজেশন থাকবে যে ভোকাবুলারি বিল্ড করার জন্য এই ওয়েবসাইটটা, এটার একটা অ্যান্ড্রয়েড অ্যাপও আই থিঙ্ক অ্যাভেলেবল। সো আইদার ওয়েবসাইট অথবা অ্যান্ড্রয়েড অ্যাপটা ব্যবহার করা। কমন কিছু মিস্টেক যেগুলো নিয়ে আমি কথা বলতে চাই, এই মিস্টেক গুলো অনেকেই করে। অ্যান্ড যেহেতু জিআরই প্রিপারেশনের জন্য সাধারণত হাতে খুব একটা সময় থাকে না, তো মিস্টেক গুলো হয়ে গেলে আর রেকটিফাই করা যায় না। আর জিআরই অনেক এক্সপেন্সিভ একটা, সরি, কোনো okay. আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই চ্যাটে লিখে রাখতে পারেন, আমি প্রেজেন্টেশনটা শেষ করে অ্যাটেন্ড করার চেষ্টা করব। তো প্রথম মিস্টেকে চলে আসি, মেমোরাইজিং ভোকাবুলারি ব্লাইন্ডলি, যেটার কথা আমি একটু আগে বলছিলাম যে অনেকেই যেটা করে যে কোনো রকম প্র্যাকটিস শুরু করার আগে একটা 800 শব্দের, 2000 শব্দের লিস্ট নিয়ে বসে যে 2000 শব্দ মুখস্থ করব, তারপর প্র্যাকটিস শুরু করব। আমার পার্সোনালি মনে হয় যে এটা ভুল একটা অ্যাপ্রোচ। কম্প্রিহেনশন স্কিল কখনোই এইভাবে ডেভেলপ করা যায় না, আর মানুষের মেমোরিও এভাবে কাজ করে না যে আমি 2000টা শব্দ মুখস্থ করে রিটেইন করতে পারবো। আমার কাছে সবচেয়ে বেটার অপশন লাগে যে vocabulary.com অথবা আহ, মাগুস ফ্ল্যাশ কার্ডও আই থিঙ্ক ভালোই এফেক্টিভ। সে এরকম কোনো অ্যাপ বা গেম ইউজ করে প্রথমে অ্যাপ্লিকেশন আর কনটেক্সট বোঝা, অ্যান্ড সাইমultaneously মানে একই সাথে ভোকাবুলারির কালেকশন বিল্ড করা প্লাস রিডিং কম্প্রিহেনশন বাড়ানো। সেকেন্ড মিস্টেক, জিআরই ভার্বাল আনঅফিসিয়াল মেটেরিয়াল থেকে প্র্যাকটিস করা, অ্যান্ড এইটা 100% গ্যারান্টিড আপনার স্কোর কমায় দিবে। কারণ জিআরই ভার্বাল কিভাবে স্কোরিং করা হয়, কিভাবে লজিক্যাল রিজনিং করা হয়, এটা এটিএস এর মানুষজন ছাড়া কেউ জানে না। অ্যান্ড থার্ড পার্টির লজিক্যাল রিজনিং ফলো করলে সাধারণত ভুল হইতে বাধ্য। সো ভার্বালের ক্ষেত্রে আমি সাজেস্ট করব যে ডেফিনেটলি শুধুমাত্র এটিএস ম্যাটেরিয়াল থেকে প্র্যাকটিস করা। কোয়ান্টের ক্ষেত্রে অনেক ধরনের টেকনিক্স অ্যাভেলেবল, শর্টকাটস অ্যাভেলেবল, যেটা অনেক সময় এফেক্টিভ। বাট ভার্বালের জন্য শুধুমাত্র টেকনিকের উপর ডিপেন্ড করাটা একটা খুবই বড় ভুল। ভার্বালের জন্য আমি বারবার সাজেস্ট করব ওভারঅল রিডিং কম্প্রিহেনশন স্কিলটা বাড়ানো, পড়ে ভেতরের কথা বা ব্যাকগ্রাউন্ডের কথা বুঝতে শেখা। অনেকেই আছেন যে একদম প্রথম দিনই হচ্ছে চ্যাপ্টার বাই চ্যাপ্টার ধরে প্র্যাকটিস করা শুরু করে দেন, এটাও জিআরইর জন্য একটা বড় ভুল। তো আমি সবসময় সাজেস্ট করি যে প্রথমে একটা ডায়াগনস্টিক টেস্ট দিয়ে ফেলা, নিজের বেসলাইন স্কোরটা বুঝতে পারা যে আমি কোথায় আছি, কোন সেকশন গুলোতে আমার দুর্বলতা আছে, কোন সেকশন গুলোতে আমার স্কোর ইমপ্রুভ করা লাগবে।
এইটা অনেকগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। আপনি হতে পারেন যে আপনি অলরেডি সায়েন্স বা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের, আপনার হয়তো কোয়ান্টে তেমন দুর্বলতা নেই কিন্তু ভার্বালে অনেক দুর্বলতা আছে, আপনাকে ওখানে টাইম দিতে হবে। আবার অনেকে এমন হতে পারেন যে সায়েন্স বা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের হায়ার স্টাডিজে যেতে চান কিন্তু আপনার কোয়ান্ট সেকশনে একটু দুর্বলতা আছে, সেক্ষেত্রে আপনাকে কোয়ান্টে একটু টাইম হয়তো বেশি দিতে হতে পারে। অ্যান্ড এই জন্য আমি সবসময় বলবো যে শুরুতেই একটা ডায়াগনস্টিক টেস্ট দিয়ে দেওয়া, স্কোর যাই আসুক সেটার উপর বেস করে প্ল্যানিংটা শুরু করা। আরেকটা বড় ভুল অনেকেই করে যে অ্যানালাইটিক্যাল রাইটিং প্র্যাকটিসটা স্কিপ করে, ভাবে যে একদম শেষে গিয়ে করব। আহ, অথবা নিজে লিখে প্র্যাকটিস করে না, শুধুমাত্র কয়েকটা এসে দেখে চলে যায়। এটা খুব বড় একটা ভুল। এন্ড আমি আমি স্বীকার করছি যে আমি নিজে ওই ভুলটা করেছে আমার সময়। এডাব্লিউএ অ্যানালাইটিক্যাল রাইটিং, আর্গুমেন্ট বিল্ড আপ ডেভেলপ করা এন্ড পুরা এসেটাকে 30 মিনিটসে প্ল্যানিং ডেভেলপমেন্ট এক্সাম্পল বিল্ডিং লিখে শেষ করা, 30 মিনিটে টাইপ করে শেষ করাটা বেশ ডিফিকাল্ট। অ্যান্ড এটা যেহেতু প্রথম সেকশন, এইটা ভালো না হলে অনেক সময় হচ্ছে আহ মনোবলটা ভেঙে যায়। তো এই জন্য আমি বলবো যে এটাকে ইগনোর না করতে, যতটা পারা যায় এইটা প্র্যাকটিস করতে। আর এখন জিনিসটা আরো অনেক ইজি হয়ে গিয়েছে, যেহেতু এখন অনেক এআই অ্যাভেলেবল। সো আপনি আম, আপনার এসে গুলো এআই দিয়ে অবভিয়াসলি টেস্ট করাতে পারেন। এরপরে আসছি, শুড আই প্রিপেয়ার অ্যালোন অর টেক হেল্প, এই কোয়েশ্চেনটা দেখা যাচ্ছে অনেকবার আসছে। আমি একটু আগেই হচ্ছে সোহানের দেওয়া কোয়েশ্চেন গুলো দেখছিলাম and সেখানে এই কোয়েশ্চেনটা অনেকবার আসছে যে কখন হেল্প নেওয়া উচিত। তো প্রথমে আপনাকে একটা ডায়াগনস্টিক টেস্ট দিয়ে বুঝে নিতে হবে যে আপনার বেস লাইনটা কোথায়, কোথায় হেল্প লাগবে। হতে পারে যে আপনি কোয়ান্টে অনেক ভালো, আপনার কোয়ান্টে হেল্প লাগছে না, ভার্বালে লাগছে। আপনার বেসলাইন থেকে ফাইনাল স্কোর টার্গেটটা কত। এমন যদি হয় যে আপনার অলরেডি বেসলাইনই আছে হচ্ছে 320-এ, আপনার হয়তো 320ই লাগবে, 325 লাগবে, খুব বেশি ইনক্রিজ লাগবে না, এসব ক্ষেত্রে অতটা হেল্প দরকার হয় না, নিজে নিজে প্র্যাকটিস করা যায়। বাট আপনার বেসলাইন যদি 310 বা এর নিচে থাকে, সেই ক্ষেত্রে আমি বলবো যে হেল্প নেওয়া উচিত। থার্ড পয়েন্ট, অ্যাডমিশন রিকোয়ারমেন্ট। এখন যেহেতু বেশিরভাগ জায়গায় জিআরই আসলে রিকোয়ার্ড না, অপশনাল, কিছু ক্ষেত্রে হয়তো প্রফেসররা ইন্ডিভিজুয়ালি চাইতে পারেন, অথবা কিছু ক্ষেত্রে হয়তো ফেলোশিপ বা স্কলারশিপের ক্ষেত্রে রিকোয়ারমেন্ট থাকতে পারে। এইটার উপর ডিপেন্ড করে আপনার স্কোর টার্গেটটা কত এটা বুঝতে হবে। অনেক সময় থাকে যে ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামগুলোতে কোয়ান্টে একটা স্পেসিফিক স্কোর চাওয়া হয় বা এক্সপেক্ট করা হয়, তখন কোয়ান্টে হয়তো আপনার হাই স্কোর দরকার হতে পারে, আমি শিওর না, বাট হয়তো আম, অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে ভার্বালের রিকোয়ারমেন্ট বেশি থাকতে পারে। সো অ্যাডমিশন রিকোয়ারমেন্টের উপর ডিপেন্ড করে আপনার ফাইনাল টার্গেটটা ফিক্স হবে। আপনার কারেন্ট প্রোফাইল কিরকম সেইটার উপর বেস করেও আপনাকে ডিসাইড করতে হবে যে আপনার হেল্প লাগবে কিনা। অ্যাভেলেবল প্রেপ টাইম, এটাও একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আপনার হাতে যদি 6 মাস সময় থাকে, আপনি নিজেই হয়তো প্র্যাকটিস করে দেখতে পারেন। কিন্তু আপনার হাতে সময় যদি খুবই কম থাকে, 1 মাস সময় আছে, সেক্ষেত্রে হেল্প নেওয়া পসিবল, মানে হেল্প নিতে পারেন, কনসিডার করে দেখতে পারেন। আলটিমেটলি এটা আপনাদের চয়েস, বাট আমি বলবো যে একা একা প্রিপারেশন নিব না প্রফেশনাল হেল্প নিব, এটা ডিসাইড করার আগে এই 5টা ফ্যাক্টর মাথায় রাখতে। অ্যান্ড অবভিয়াসলি আমাদের একটা কোর্স এখন রানিং আছে, যেটা আমি আর সোহান মিলে রেডি করেছি। সোহানের ওয়েবসাইট স্কিল আপ টু প্রোতে এটা অ্যাভেলেবল, জিআরই ব্লুপ্রিন্ট কোর্স। আমি ওইটার ভার্বাল অংশটা ডেভেলপ করেছি আর সোহান ওইটার কোয়ান্ট অংশটা ডেভেলপ করেছে।
তো বর্তমানে আই থিঙ্ক এটার উপর অলরেডি 50% ডিসকাউন্ট চলছে। আর আজকে যারা অ্যাটেন্ড করেছেন তারা এই কুপন কোডটা ইউজ করলে আরো 300 টাকা ডিসকাউন্ট পাবেন। আজকের সেশন নিয়ে যে কোনো প্রশ্ন থাকলে চ্যাটে লিখতে পারেন। আমি চেষ্টা করব সব প্রশ্নের উত্তর দেওয়ার। আর যদি না পারি তাহলে অবশ্যই scaleup2pro@gmail.com এ ইমেল করতে পারেন। সেখান থেকেও আমি চেষ্টা করব পরবর্তীতে অ্যান্সার করার। আমার প্রেজেন্টেশন এতটুকুই ছিল। আমি একটু এখন চেষ্টা করছি আম, আপনাদের রেজিস্ট্রেশনের ফর্মের যে কোয়েশ্চেন গুলো ছিল সেগুলো অ্যান্সার করার। ওকে, চ্যাটেও দেখতে পাচ্ছি দুটো কোয়েশ্চেন আছে। হাউ মাচ এফেক্টিভ ইজ মাগুশ ভোকাবুলারি ফ্ল্যাশ কার্ড? আমি পার্সোনালি মাগুশ ভোকাবুলারি ফ্ল্যাশ কার্ড ব্যবহার করি নাই, তবে যতদূর জানি এটা ভালোই। কারণ ভোকাবুলারি ফ্ল্যাশ কার্ডেও সেন্টেন্স অ্যাপ্লিকেশন আছে। শুধুমাত্র ব্লাইন্ডলি ভোকাবুলারির অর্থ মুখস্থ না করে সেন্টেন্স অ্যাপ্লিকেশন প্র্যাকটিস হচ্ছে এমন যে কোনো মিডিয়ামই ওকে ভোকাবুলারি প্র্যাকটিস করার জন্য। ওয়ের ক্যান আই গো ফর ফ্রি ডায়াগনস্টিক টেস্ট? ওকে, ফ্রি ডায়াগনস্টিক টেস্টের জন্য এটা একটা ভালো কোয়েশ্চেন। আমি ঠিক জানি না ফ্রি সেটা হবে কিনা, তবে ম্যানহাটন 5 পাউন্ড আর হচ্ছে এটিএস এর বইয়ের শুরুতে কিছু ডায়াগনস্টিক টেস্ট আছে, তবে সেগুলো দেওয়ার জন্য আপনার বইটা লাগবে। আমাদের কোর্সেও শুরুতে আমরা একটা ডায়াগনস্টিক টেস্ট ডেভেলপ করে দিয়েছি। Coming from a business background, I find myself weak in quant. I plan to sit for GRE early next year, so I need a solid plan to develop my quant skills. Early next year. So yes, I understand যে বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে আসলে um, যে কোয়েশ্চেনটা করেছেন আপনার হাতে তাহলে মোটামুটি 6 মাসের মতো সময় আছে। আমাদের কোর্সটাতে 3টা ভার্সন আছে: 1 মাসের প্ল্যান, 2 মাসের প্ল্যান, 6 মাসের প্ল্যান। আপনার যদি মনে হয় যে কোয়ান্টের ডায়াগনস্টিক টেস্ট দেওয়ার পর আপনার স্টিল উইকনেস আছে, আপনি আমাদের কোর্সে 6 মাসের প্ল্যানটা করতে পারেন। আর অবভিয়াসলি এখানে কোনো প্রেশার নাই। বাজারে অনেক, বাজারে বা ফেসবুক গ্রুপে অনেক প্ল্যান অ্যাভেলেবল, সেখান থেকেও আপনি 6 মাসের প্ল্যান ফলো করতে পারেন। সলিড স্কিল ডেভেলপ করার জন্য আমি সাজেস্ট করব অবভিয়াসলি এটিএস এর অফিসিয়াল ম্যাটেরিয়াল। আর যেহেতু আপনার কোয়ান্ট স্কিল কিছুটা উইক, তখন আমি সাজেস্ট করব ম্যানহাটন 5 LB দিয়ে শুরু করা, তারপর এটিএস এর অফিসিয়াল ম্যাটেরিয়াল গুলো সলভ করা, তারপর আস্তে আস্তে ক্যাপলান বা অন্যান্য ম্যাটেরিয়াল গুলো সলভ করা। এক্ষেত্রে আরেকটা টিপস হতে পারে যে ইটিএস এর অফিসিয়াল বইয়ের একদম শেষে জিআরই ম্যাথ রিভিউ একটা অংশ আছে, যেখানে জিআরইর জন্য নেসেসারি কনসেপ্ট গুলা একটু শর্টকাটে রিভিউ করানো হয়। ওই সেকশনটা খুবই উপকারী এসব ক্ষেত্রে। সেকেন্ড কোয়েশ্চেন, হাউ টু স্কোর হাই ইন কোয়ান্ট? আই থিঙ্ক আমি অলরেডি কোয়ান্টের স্কোর নিয়ে অনেক কথা বলে ফেলেছি। হাউ মাচ টাইম ডিড ইউ ইনভেস্ট? ভালো কোয়েশ্চেন। আমার সময়ে আমি প্র্যাকটিস করেছিলাম, সলিড প্র্যাকটিস করেছিলাম আই থিঙ্ক 2 মাসের মতো। যদিও প্ল্যানিং একটু আগে থেকে শুরু করেছিলাম, কিন্তু মাঝখানে কোভিড এর কারণে একটু গ্যাপ পড়ে গিয়েছিল। তো একদম সলিড প্র্যাকটিস করেছিলাম 2 মাস। দিনে 3-4 ঘন্টার মতো তখন প্র্যাকটিস করেছিলাম। হাউ টু গেট আ গুড স্কোর ফর অ্যাভারেজ লেভেল স্টুডেন্ট? গুড স্কোর বলতে 310, 320?
আম এগেন এটা একটু সাবজেক্টিভ একটা কোয়েশ্চেন। 310 320 স্কোর উঠানোর আগে আমাকে জানতে হবে যে আপনার বেসলাইন স্কোরটা কত। আপনার বেসলাইন স্কোর যদি হচ্ছে বেসলাইন স্কোরটা কেমন সেইটা আগে দেখে বুঝে তারপর সেখান থেকে ইমপ্রুভমেন্টের জন্য সাজেশন দেওয়া পসিবল। Next question. Will GRE give advantage compared to the effort it takes in applications as most uni remove the must-have requirement? Yes, এটা নিয়ে আমি প্রথম স্লাইডে মেনশন করেছি যে জিআরই আগে রিকোয়ার্ড থাকতো, এখন রিকোয়ার্ড নাই। এখন বেশিরভাগ জায়গায় ওয়েভড বা অপশনাল। তো অবভিয়াসলি আগে জিআরইর যে ওয়েটটা ছিল বা ভ্যালুটা ছিল সেটা নেই। একদম সত্যি কথা যেটা, আগের মতো অতটা ইম্পর্টেন্স এটা নেই। স্টিল এইটা থাকলে আপনার অ্যাপ্লিকেশন একটা বুস্ট পাবে। ইট উইল মেক ইউ স্ট্যান্ড আউট ফ্রম আদার অ্যাপ্লিকেন্টস, স্পেশালি যাদের সিজিপিএ একটু লো, রিসার্চ প্রোফাইল অতটা ডেভেলপড না, তাদেরকে আমি বলবো যে ফাইন্যান্সিয়াল ইস্যু না থাকলে গো ফর জিআরই। Is learning more vocab the only solution to do well or get above 160? না, is learning more vocab না। ভার্বালের জন্য তো এটা ডেফিনেটলি নট ট্রু। আপনি অনেক vocab মুখস্থ করতে পারেন, বাট আলটিমেটলি আপনি যদি কনটেক্সট না বুঝেন, রিডিং কম্প্রিহেনশন ডেভেলপ না করেন, এত মুখস্থ vocab থেকে আসলে লাভ নাই। সো দ্য অ্যান্সার ইজ নো। If anyone solves KMF fully, is it enough to get above 350? হুম, আমি কেএমএফ সলভ করি নাই। আমার জানা মতে কেএমএফ একটা চাইনিজ ওয়েবসাইট যেখানে পুরানো জিআরই কোয়েশ্চেনের একটা কালেকশন আছে। এন্ড আমার জানা মতে ওগুলো পুরানো অথেন্টিক জিআরই কোয়েশ্চেনেরই কালেকশন। সো আমি আপনাদের যদি অ্যাক্সেস থাকে কেএমএফ এ, আই উড সে গো ফর ইট, ওখান থেকে প্র্যাকটিস করেন অবশ্যই। শুধুমাত্র কেএমএফ এর উপর ডিপেন্ড করাটা ভুল হবে। আমি অবশ্যই সাজেস্ট করব অ্যাট লিস্ট এটিএস এর অফিসিয়াল বইগুলো প্র্যাকটিস করা, তারপর কেএমএফ পুরোটা সলভ করতে পারেন। How to take preparation for GRE? How can I take verbal? How can I improve my basics and quant? কস্ট অফ জিআরই আই থিঙ্ক এখন $220, যদি আমি ভুল না বলে থাকি। তবে প্রাইসটা মাঝে মাঝে চেঞ্জ হয়, তো আপনারা একটু চেক ইটিএস এর ওয়েবসাইট থেকে চেক করে নিবেন। আমি আজকে সকালে যখন চেক করেছি $220 ছিল। যদি ভুল বলে থাকি কেউ একটু ধরাই দিয়েন। প্রসেস অ্যান্ড এক্সপিরিয়েন্স অফ গিভিং গ্রে এক্সাম। জিআরই এক্সাম সারা বছরই চলতে থাকে। প্রসেসটা হলো এটিএস এর ওয়েবসাইটে গিয়ে সেখানে আপনি আপনার একটা অ্যাকাউন্ট খুলবেন, টাকা পে করে একটা ডেট আর টাইমে আপনার পছন্দ মতো সেন্টারে নিবেন। বাংলাদেশে আই থিঙ্ক এখন 4-5টা সেন্টার অ্যাভেলেবল। আমি এক্সাম দিয়েছিলাম বনানীর এ এ এ সেন্টারে। ওইটা আমার কাছে অনেক ভালো লেগেছিল। তবে বর্তমানে আরো একটা সেন্টারের আমি ভালো রিভিউ পেয়েছি, আই থিঙ্ক সেটার নাম লুমিনেজ। তো আপনারা বর্তমান সেন্টার গুলোতেও একটু রিভিউ দেখে তারপর টাইম স্লট বুক করতে পারেন। মিনিমাম প্রিপারেশন টাইম বলতে কিছু নাই আসলে। আহ, আমি 2 মাসের মধ্যে দিয়েছি, আমার পরিচিত অনেকে 1 মাসের মধ্যে প্রিপারেশন নিয়ে দিয়েছে। এটা ডিপেন্ড করে যে আপনার অ্যাভেলেবিলিটি, আপনার টার্গেট স্কোর, আপনার বেসলাইন স্কোরের উপর। তবে আমার সাজেশন হলো যে 2-3 মাস হাতে রাখা। GRE or IELTS, which one to take first? Obviously, আমি সাজেস্ট করি প্রথমে জিআরইটা দিয়ে দেওয়া, তাহলে জিআরই ভার্বাল প্রিপারেশন নেওয়ার সময় ল্যাঙ্গুয়েজ টেস্টের প্রিপারেশন অনেকটা হয়ে যায়। Similarities between GRE and IELTS.
জিআরই কোয়ান্টের সাথে কোনো মিল নাই। জিআরই ভার্বালের সাথে আইএলটিএস এর রিডিং আর রাইটিং সেকশনের কিছুটা মিল আছে, অ্যান্ড জিআরই ভার্বাল প্র্যাকটিস থাকলে কিছুটা উপকার পাওয়া যায় আইএলটিএস এও। জিআরই স্কোর সেন্ডিং, তো আমার জানা মতে জিআরই এক্সামের দিন এক্সাম একদম শেষ করে সেন্টার থেকেই, মানে সাথে সাথেই 4টা ইউনিভার্সিটিতে আপনি ফ্রি স্কোর পাঠাতে পারবেন। আর পরবর্তীতে প্রত্যেকটা ইউনিভার্সিটির জন্য $27 করে পেমেন্ট করা লাগে। আমি এখন ভুল বলে থাকতে পারি, পেমেন্ট অ্যামাউন্টটা হয়তো চেঞ্জ হয়ে থাকতে পারে। আহ আগে এরকমেরই ছিল। 2 মান্থস প্ল্যান, 2 মান্থস প্ল্যানের জন্য অবশ্যই ইউ আর ওয়েলকাম টু ফাইন্ড ডিফারেন্ট প্ল্যানস ফ্রম ফেসবুক গ্রুপস অ্যান্ড লাইক বর্তমানে অনেক প্ল্যান অ্যাভেলেবল বাজারে। আমাদের কোর্সটা সাবস্ক্রাইব করলে সেখানেও 1 মাস, 2 মাস, 6 মাসের প্ল্যান অ্যাভেলেবল। Everything necessary for beginners. How to overcome vocabulary part. ওকে, এখানে একটা ভালো কোয়েশ্চেন আসছে, when to book the exam date। তো আমার সাজেশন হলো যে টাইম থাকলে এইটা যত আগে পারা যায় দিয়ে শেষ করে ফেলা। জিআরইর মেয়াদ থাকে প্রায় 5 বছর, তো এটা আসলে আগে দিয়ে ফেললে কোনো ক্ষতি নাই। দিয়ে ফেলা, ঝামেলা শেষ করে ফেলা। ফল 2027, তার মানে fall 2027 আপনার ডেডলাইন, অ্যাপ্লিকেশন ডেডলাইন থাকবে এবছরের ডিসেম্বরে। অফিসিয়াল স্কোর আসতে সাধারণত 1 মাসের মতো সময় লাগে। তো আপনার উচিত হবে সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে এক্সাম, লিস্ট সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে এক্সাম দিয়ে ফেলা। প্রেশারাইজড ওয়ার্ক এনভায়রনমেন্ট থেকে কিভাবে জিআরই প্রিপারেশন নিব, এটা একটা ভালো কোয়েশ্চেন। জিআরই প্রিপারেশনের সময় আমি নিজেও একটা ইউনিভার্সিটিতে লেকচারার ছিলাম। আর ক্লাস করিয়ে এসে প্রিপারেশন নিয়ে এসে জিআরই প্রিপারেশন নেওয়া একটু ডিফিকাল্ট। সাথে আসলে শুধু জিআরই না, ওই সময় দেখা যায় যে সাথে অনেক কিছু একসাথে করতে হয়। একটু প্যারাই বলা যায়। এটা আসলে আপনার নিজস্ব মোটিভেশনের উপর নির্ভর করে, টাইম আপনাকে বের করে নিতে হবে। Is GRE important for someone of CG between 3.5 and 3.6? এই কোয়েশ্চেনটা আমি এইভাবে এক লাইনে অ্যান্সার করতে পারবো না। সিজিপি এর সাথে আমার আরেকটা ইম্পর্টেন্ট জিনিস জানতে হবে যে আপনার রিসার্চ প্রোফাইলটা কিরকম। আপনার রিসার্চ প্রোফাইল যদি খুবই ভালো হয়, যে আপনার হয়তো নিজেরই ফার্স্ট অথর পেপার আছে 3-4টা খুবই ভালো ভালো, সেক্ষেত্রে আহ বলা হয়তো জিআরই আপনার লাগবেই না। এভাবে শুধুমাত্র সিজিপিএ দেখে বলাটা একটু কঠিন। এইটা বলতে গেলে আপনার ফুল প্রোফাইলটা দেখে আমাকে একটু একটা হোলিস্টিক আন্ডারস্ট্যান্ডিং এ আসতে হবে। Should I go for GRE if my GPA is 3.8? Probably না, but again depend করে আপনার ফুল প্রোফাইল কিরকম। Do I need GRE only for USA based varsities? আমার জানা মতে হ্যাঁ, জিআরই সাধারণত শুধুমাত্র ইউএস এর ইউনিভার্সিটিতেই লাগে। থ্রি স্কোর 330+ পেতে হলে কতদিন প্র্যাকটিস করা লাগবে? আহ এই কোয়েশ্চেনটা যে করেছেন তার যদি আসলেই 330+ পাওয়ার ইচ্ছা থাকে, প্লিজ আপনার বেসলাইন ডায়াগনস্টিক টেস্টের স্কোর নিয়ে আমার সাথে একটু যোগাযোগ করবেন। সেখান থেকে আমরা দেখব। Clear right now? একটা কমন কোয়েশ্চেন বারবার আসছে যে শুড আই ফোকাস অন জিআরই অর পাবলিকেশনস।
আম, অবশ্যই পাবলিকেশন আপনার প্রায়োরিটি থাকবে। হায়ার স্টাডির জন্য পাবলিকেশনের উপরে কোনো কিছু নেই। অবশ্যই 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 পাবলিকেশন প্রায়োরিটি। এর সাথে পসিবল হলে 2-3 মাস জিআরই তে একটু এফোর্ট দিয়ে দেখতে পারেন। বুয়েটে ফোর্থ ইয়ারের পড়াশোনার পাশাপাশি জিআরই প্রেপ পসিবল। হ্যাঁ, ডেফিনেটলি। যে কোনো একটা টার্ম ব্রেক, মিড ব্রেক কিছু একটা ধরে দিয়ে দিলেই পারবেন, কোনো সমস্যা নাই। 2-3 hours ডিউরিং উইকেন্ডস? না, শুধুমাত্র উইকেন্ডে 2-3 ঘন্টা দিয়ে জিআরই তে ভালো করা খুব একটা পসিবল হবে না। ডিপেন্ড, মানে ডিপেন্ড করে আপনার টার্গেট কোথায়। আপনার টার্গেট যদি 320, 30 এরকম থাকে, সেক্ষেত্রে শুধুমাত্র উইকেন্ডে 2-3 ঘন্টা দিয়ে পসিবল হবে না। জিআরই দিয়ে লো সিজিপিএ কভার করা পসিবল কিনা? আই ডোন্ট থিঙ্ক সো। শুধুমাত্র জিআরই স্কোর দিয়ে লো সিজিপিএ কভার করা পসিবল না। জিআরই এখানে একটা আপনাকে বুস্ট অবশ্যই দিতে পারে, বাট এক্ষেত্রে আপনার চিন্তা করতে হবে যে ওভারঅল প্রোফাইলটাকে কিভাবে ডেভেলপ করা যায়। রিসার্চ, পাবলিকেশনস, জিআরই, ভালো আইএলটিএস স্কোর, কিছু ভালো রেকমেন্ডেশন লেটার্স, সব মিলায়ে আপনাকে ইমপ্রুভ করতে হবে। শুধু জিআরই দিয়ে পসিবল হবে না। If I follow this course, will it be enough to prepare me for GRE? ইয়েস, আমাদের কোর্সটা একদম ডায়াগনস্টিক টেস্ট থেকে শুরু করে জিআরইর দিন পর্যন্ত কি কি করা সেইটা সেই হিসাব করেই বিল্ড করা আছে। অ্যান্ড আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আম, বিভিন্ন টাইম লাইনে কোর্সটা ডেভেলপ করা হচ্ছে। সেলফ পেসড, বাট আপনি স- আপনার টাইম লাইন অনুযায়ী ফলো করতে পারবেন। সো আই থিঙ্ক ইয়েস। ওকে, আই থিঙ্ক ফর্মের কোয়েশ্চেন গুলো শেষ। আমি চ্যাটে আরো কিছু দেখতে পাচ্ছি। হাউ ইফেক্টিভ ইজ দ্য গ্রেগ ম্যাট সাবস্ক্রিপশন? ইয়েস, এটার কথা আমি আসলে ইচ্ছা করেই তখন মেনশন করি নাই। গ্রেগ ম্যাট একটা পেইড সার্ভিস। আগে গ্রেগ ম্যাটের একটা খুব ভালো ইউটিউব চ্যানেল ছিল যেখানে অনেক ফ্রি কন্টেন্ট ছিল। বিশেষ করে আমার সময় আমি ওই ফ্রি ইউটিউব চ্যানেলটা দেখে প্রিপারেশন নিয়েছিলাম। যাদের ভার্বালে অনেক দুর্বলতা আছে, তারা গ্রেগ ম্যাটের সাবস্ক্রিপশনটা নিতে পারেন। আই থিংক এটা $5 প্রতি মাসে। বাট এটা মনে রাখতে হবে যে এটা শুধুমাত্র ভার্বালের জন্য এফেক্টিভ। গ্রেগ ম্যাটের কোয়ান্ট অতটা এফেক্টিভ না। আপনার যদি ভার্বালে অনেক দুর্বলতা থাকে, দেখতে পারেন। আমার কাছে পার্সোনালি গ্রেগ ম্যাটের স্ট্র্যাটেজি মানে ঠিক আছে, এফেক্টিভ অতটা আমার কাছে মনে হয় নাই। শুধুমাত্র যাদের ভার্বালে অনেক দুর্বলতা আছে তাদের জন্য আমি এটা সাজেস্ট করব, পেইড ভার্সনটা। First attempt in March, score is not as desired. Second attempt should be around July. What do you think about this plan? Um, sure, go for it. জিআরই প্রথম অ্যাটেম্পট দেওয়ার পরে সেকেন্ড অ্যাটেম্পটের জন্য রেজিস্ট্রেশন করতে একটা টাইম গ্যাপ দেওয়া লাগে। আমি ঠিক শিওর না, এটা একটু এটিএস এর ওয়েবসাইট থেকে চেক করে নেবেন যে একবার এক্সাম দেওয়ার পর রি এক্সাম রেজিস্ট্রেশন কবে করা যায়। বাট প্রিপারেশনের দিক থেকে মার্চে ফার্স্ট অ্যাটেম্পট দিয়ে তারপর ভালো না হলে জুলাইতে অ্যাটেম্পট দেওয়া, হ্যাঁ, ইটস এ গুড প্ল্যান, গো অ্যাহেড। Uh, my CGPA is 3.1, engineering background.
What should be my GRE mark range to get funding in civil engineering? No research experience. এটা এই প্রশ্নের অ্যান্সার দেওয়াটা খুবই খুবই ডিফিকাল্ট আসলে, কারণ সিভিল ইঞ্জিনিয়ারিং এ ফান্ডিং পেতে হলে আপনাকে, সিভিল ইঞ্জিনিয়ারিং মূলত প্রফেসরকে কনভিন্স করা লাগে সিভিলে, বেশিরভাগ জায়গায় প্রফেসরকে কনভিন্স করতে হবে। তারপর সে যদি আপনাকে ফান্ডিং দিতে রাজি হয় তাহলে আপনি ফান্ডিং পাবেন। আম, এখন প্রফেসরকে কিভাবে রাজি করাবেন, এইটার জন্য অনেক ডিফারেন্ট ডিফারেন্ট ক্রাইটেরিয়া আছে এক একজন প্রফেসরের। জিআরই মার্কের সাথে ফান্ডিং এর ওই রকম স্ট্রেইট কোরিলেশন নাই যে আমার 320 থাকলে আমাকে প্রফেসর ফান্ডিং দিয়ে দিবে, এটা কেউই গ্যারান্টি দিয়ে বলতে পারবে না। তো আমার সাজেশন থাকবে যে রিসার্চ এক্সপেরিয়েন্সও কিছুটা গেইন করা, আর জিআরইও ইন জেনারেল ইঞ্জিনিয়ারিং এর জন্য কোয়ান্টটা একটু যতটা ভালো রাখা যায়, যতটা পসিবল ভালো রাখা যায়। আই উড সাজেস্ট যে ইঞ্জিনিয়ারিং এর জন্য কোয়ান্ট 160-র উপরে থাকলে ভালো, ভার্বাল লিস্ট 150-র উপরে থাকলে ভালো, এর উপরে যত রাখা যায়। ওকে, আমার মনে হয় মোটামুটি সব প্রশ্ন কভার করে ফেলেছি। হাতে এখনো 2 মিনিট আছে, তো আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে টেক্সটে লিখতে পারেন। আর অবশ্যই পরেও যদি কোনো প্রশ্ন মাথায় আসে, ইমেল অ্যাড্রেস তো থাকলোই, সোহান আমাকে ইমেল গুলো ফরওয়ার্ড করে দিতে পারবে। অনেক ধন্যবাদ সবাইকে অ্যাটেন্ড করার জন্য। আম, অবশ্যই কোনো প্রয়োজনে প্লিজ রিচ আউট উইদাউট এনি হেজিটেশন। ইয়েস, এই লাস্ট কোয়েশ্চেনটা নিয়েই আমি